আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সকাল 9টার খবরে। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। সরকার ও বিরোধী দলের এমপিদের যুক্তি তর্কে উত্তপ্ত সংসদ। বাজেট বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় এবং তার তদন্তের দাবিও জানান তিনি। আর প্রস্তাবিত বাজেটকে প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এদিকে ৭১ প্রশ্নে জামায়াতকে অবস্থান পরিষ্কারের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা, যেখানে প্রস্তাবিত বাজেটের বাইরেও এমপিরা বিভিন্ন ইস্যুতে কথা বলেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, সেই সাথে যুক্তি খণ্ডন একে অন্যের বক্তব্যের। বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সীমাহীন দুর্নীতি হয়েছে দেশে। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে। আর জামায়াতে ইসলামের কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির রাজনীতি আরো পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ফখরুল ইসলাম আলমগীর। তারা আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। আমি আশা করব যে তারা তাদের যে রাজনীতি থেকে আরো পরিষ্কার করবে, সে পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। সংসদে এদিন বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপও। চলতি বাজেটকে প্রতারণার দলিল আখ্যা দিয়ে 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর উন্মুক্তের দাবি জানান নাহিদ ইসলাম। আর জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের অভিযোগ, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে বিএনপি। আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসে আপনি একজন লোক খুঁজে পেলেন না যে সেই প্রেসিডেন্ট কে হবে। 5ই আগস্টের মধ্যেই জুলাই আসতেছে, এর মধ্যে যদি জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর সেটাকে ওপেন করা হয় মানুষ। স্বাস্থ্য খাত নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। 8 দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় লাইসেন্স স্থগিতের ব্যাখ্যা দেন তিনি। শিক্ষামন্ত্রী সংসদে জানান, 2027 শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রমে পরিবর্তনের পরিকল্পনার কথা। আর পানি সম্পদ মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া নগদ অর্থ ব্যাংকে আনতে 500 ও 1000 টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব দেন মাহবুব উদ্দিন খোকন। 500 টাকা নোটা ব্যান করে দিলা। দিন শেষে সংসদে বিরোধী দলের পক্ষ থেকে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দিতে চাইলে স্পিকার তাৎক্ষণিকভাবে গ্রহণ না করায় অধিবেশন থেকে ওয়াকআউট করে জামাত এনসিপি জোট। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। তুরাগ নদে আওয়ামী লীগ নেতাকর্মীদের মরদেহ ভেসে ওঠার খবর ভিত্তিহীন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে তা গুজব। সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে ডিএমপি। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান তাদের। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মিছিল শেষে 7 নেতাকর্মী নিখোঁজের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাউর হয় তুরাগ নদ থেকে 3 জনের মরদেহ উদ্ধারের খবর। এ নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক ঘিরে বিস্তর ঘোলা হয়েছে জল। এ নিয়ে বিবৃতি দেওয়ার একদিন পর আনুষ্ঠানিক ব্রিফ করল ঢাকা মহানগর পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, তুরাগের ঘটনাটি নিছকই অপতথ্য, এতে কান না দেওয়ার আহ্বান তাদের। গুজব ছড়ানো হচ্ছে যে এটা ডিএমপির ঘটনা থেকে এরা মারা গিয়েছে, ডিএমপির পুলিশ বা বিভিন্নভাবে ডিএমপির লোকজন এই ধরনের, বাট এটা একেবারেই বানোয়াট। এই পুলিশ কর্মকর্তা জানান, অপপ্রচারে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। যদি যারা এই ধরনের গুজব ছড়াবে তাদের বিষয়ে আমাদের যারা সংশ্লিষ্ট ইউনিট আছে তারা অবশ্যই কাজ করছে এবং তারা কারা করছে তারা বের করে নিয়ে আসবে। এদিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলা পুলিশ সুপার। মন্তব্য করেন, ডিজিটাল মাধ্যমে যা ছড়িয়েছে তা রাজনৈতিক রং জড়িয়ে স্বার্থন্বেষী মহলের গুজব। জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির অপপ্রয়াসে বর্ণিত ঘটনা দুটিতে রাজনৈতিক রং চড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। তথ্য ও ছবি বিশ্লেষণ করে তুরাগ থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মরদেহ উদ্ধারের খবর সঠিক নয় বলে দাবি করেছে বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান।
হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। বারবার সময় বাড়িয়েও শেষ হয়নি সব কাজ, সাথে প্রকল্পের খরচ বেড়েছে 30%। এতে করে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেমন কোনো সুফল পাচ্ছেন না নগরবাসীরা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারার জন্য 4টি সরকারি সংস্থাকে দায়ী করছেন প্রকল্প পরিচালক। আর নগরবিদরা বলছেন যথাযথ পরিকল্পনার অভাবেই ভুগছে মেগা প্রকল্পটি। ইবেন মিরের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। 16 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা উদ্বোধনের প্রায় 2 বছর হতে চলেছে, অথচ এখনো শেষ হয়নি পূর্ণাঙ্গ নির্মাণ কাজ। 2018 সালে শুরু হয়ে 2022-এ শেষ হওয়ার কথা থাকলেও 4 ধাপে বাড়ানো হয়েছে সময়, সাথে বেড়েছে ব্যয়ও। এতে 3250 কোটি টাকার প্রকল্প দাঁড়িয়েছে 4314 কোটি টাকায়। সময় মতো কাজ শেষ না হওয়ায় মিলছে না সুফলও। প্রকল্পে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 14টি র্যাম্প নির্মাণ হওয়ার কথা থাকলেও 5টি বাতিল করে চূড়ান্ত করা হয় 9টি। এর মধ্যে এখন পর্যন্ত শেষ হয়েছে 4টির কাজ। যেসব র্যাম্প তৈরি হয়েছে তার একটি ছাড়া আর কোনোটিই চালু করা যায়নি। এতে করে প্রকল্পপত্রের পূর্বাভাস অনুসারে প্রতিদিন যে পরিমাণ গাড়ি চলার কথা চলছে তার অনেক কম। ইন্টেলেকচুয়ালি সন্ত্রাস করে জনগণের টাকা লুটপাট করা হচ্ছে। তো সেইগুলো ঠিক না করে টাকা আমি দিয়ে দিলাম, ওরা জায়গা দিচ্ছে না বা ইলেকট্রিক পোল সরাচ্ছে না, তো তুমি কাজ শুরু করলে কেন? প্রকল্পটি নলেজ বেসড অবস্থান থেকে উঠে আসেনি। প্রকল্পের সাথে যুক্ত ব্যক্তিদের প্রকল্প সম্পর্কে অনুধাবন ক্ষমতা কম ছিল কিংবা ভবিষ্যৎ দেখার যোগ্যতার ঘাটতি ছিল। এই দীর্ঘসূত্রতার জন্য সিডিএ দায়ী করছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সরকারি অন্যান্য সংস্থাকে। তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে রেলওয়ে, বন্দর, ওয়াসা, পিডিবি জমি হস্তান্তর এবং সেবা লাইন স্থানান্তরে বিপুল সময় ক্ষেপণ করেছে। আপনারা যদি যে ইন্টারভিউগুলো নেন, শুধু পিডি নেন, কিন্তু আপনারা যে আমাদের এখানে যে পরামর্শ প্রতিষ্ঠানগুলো যে আছে, কখনো কি ওদেরকে কখনো ইন্টারভিউ নিয়েছেন? ওদেরকে জিজ্ঞাসা করেন আপনারা আসলে এই যে এই ব্যয়গুলো যে বৃদ্ধি পাইছে, ডিজাইন যে পরিবর্তন করলেন, ডিজাইনটা আসলে পরিবর্তন কেন করেছেন? আমি তো ডিজাইনার না। প্রজেক্ট ছিল 2017 থেকে 2020, অথচ আমার ঠিকাদারকে সাইড বুঝিয়ে দিতে 2020-এ সে মাত্র আমি তাকে 1 কিলোমিটার বুঝিয়ে দিতে পারছি। তাও আমার তখন গাছ কাটতে হয়েছে, গাছ কাটার অনুমোদন নিতে হয়েছে, সিটি কর্পোরেশন সে গাছগুলো টেন্ডার করতে হয়েছে। এখনো চলছে জিসি আর আগ্রাবাদ র্যাম্পের কাজ। আগামী ডিসেম্বরের মধ্যে নির্ধারিত সব র্যাম্প নির্মাণের মাধ্যমে প্রকল্পের কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে ফের তিস্তার পানি বাড়ছে। এতে নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে উজানে ভারতের দুমোহনী এবং গজলডোবা পয়েন্টে পানি সমতলে হ্রাস পাচ্ছে। তিস্তায় পানি বৃদ্ধি পেলেও ধীরে ধীরে স্থিতিশীল হয়ে আসবে। পানি বাড়ছে কুড়িগ্রামের দুধকুমার নদে। এরই মধ্যে ভুরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 16 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে করে ডুবে গেছে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃষ্টি বাড়লে নদ নদীর পানিও বাড়বে। দর্শক, দেশের বিভিন্ন এলাকার খবর আপনাদের আরো জানাতে চাই। পানি বৃদ্ধির খবর জানাতে গাইবান্ধা থেকে সহকর্মী আসাদুজ্জামান মামুন এবং নীলফামারী থেকে আছেন রায়হান সুবুক্তিগিন। শুরুতেই মামুনের কাছে জানতে চাই কি অবস্থা আপনার ওখানে? হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে ঘাঘট নদীর পাড়ে রয়েছি। এখানে ঘাঘট, ব্রহ্মপুত্র, যমুনা এবং তিস্তা নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আমি যেটা পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম থেকে যেটা জানতে পেরেছি যে বিপদসীমার নিচে এখনও তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা এবং ঘাঘট নদীর পানির নিচে থাকলেও প্রতিনিয়তই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এবং আমি যদি দেখাই আপনাকে, এটা হলো ঘাঘট নদীর পাড়ে। এখানে কিছুক্ষণ আগে কিন্তু প্রচণ্ড বেগে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছে এবং বজ্রপাত হয়েছে। এখন কিন্তু নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির পানি, যেহেতু পানি উন্নয়ন বোর্ড বলেছে বৃষ্টি হলে কিন্তু নদীর পানিগুলো বৃদ্ধি পাবে এবং হলো আপনার নদী ভাঙনও শুরু হয়েছে। এই গাইবান্ধা সদর উপজেলার এবং সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাগাটা এই 4টি উপজেলায় কিন্তু যে চরাঞ্চল রয়েছে এবং নদী রয়েছে, সে নদীর তীরবর্তী অঞ্চল কিন্তু ভাঙন শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বৃষ্টি চলছে
এবং ভাঙন প্রতিরোধের জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু বালির বস্তা এবং জিও ব্যাগ ফেলিয়ে ওখানে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। আবার কিছু কিছু জায়গায় তারা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছে, বরাদ্দ পাওয়া গেলে তখন কিন্তু আপনার হচ্ছে এই কাজ করবেন বলে জানিয়েছেন। তবে এখানে পানি বৃদ্ধির ফলে এখানে নিম্ন অঞ্চলের যে নদী তীরবর্তী চরাঞ্চলের যে কিছু উঠতি ফসল রয়েছে সেগুলো ফসল কিন্তু প্লাবিত হয়েছে বলে আমি জানতে পেরেছি। পাশাপাশি নদী ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে। প্রতিনিয়তই নতুন নতুন এলাকায় মানুষ নদী ভাঙনের কবলে পড়ছে এবং তাদের বাড়িঘর, বসতভিটা এবং জমি জমা থেকে শুরু করে এগুলো গাছপালা এগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হচ্ছে। যেটা আপনার কঞ্চিপাড়ি এলাকায়, পূর্ব কঞ্চিপাড়া এলাকায় এখানে কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে ভাঙন। প্রতিরোধের ব্যবস্থা এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড নেয়নি। এখানকার মানুষজন খোলা আকাশের নিচে জীবনযাপন করছে, তাদের কিন্তু বাসস্থান, খাবার পানি এবং খাদ্য সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত সরকারিভাবে বা বেসরকারি কোনো সংস্থা কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি এবং তারা কিন্তু তাদের নিজেদের মতো করে কিন্তু বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তাদের একটাই দাবি যে তারা ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হোক এবং এটা স্থায়ীভাবে যেন করা হয়। তারা কিন্তু বলছে যে যখন পানি বাড়ে তখন একবার ভাঙন হয়, আবার যখন পানি কমে যায় তখন কিন্তু একবার ভাঙন হয়। এই ছিল এখনকার মতো আপনার হচ্ছে গাইবান্ধার ভাঙন এবং পানি বাড়ার খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই নীলফামারীতে, সেখানে আছেন রায়হান। রায়হান, আমরা দেখতে পাচ্ছি বিরূপ আবহাওয়া, সব মিলিয়ে নীলফামারীর চিত্রটা কি? শরীফ, আপনি জানেন যে আকস্মিক ঢলে, তিস্তা নদীতে যে আকস্মিক ঢল, এটি হয় মূলত উজানে, মূলত কোচবিহার এলাকায় এবং সিকিমে কুচবিহার এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত হলেই কিন্তু এখানে ঢল দেখা যায়। সেখান থেকে এখানে পানি আসতে বাংলাদেশের প্রবেশ মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি, নীলফামারীর ডিমলা। তিস্তা এখান থেকে 1 কিলোমিটার দূরে, তবে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল। এই জায়গাটির নাম হচ্ছে ডিমলার ছোট খাতা ইউনিয়নের এটি উত্তরপাড়া বলে একটা এলাকা। এই পুরো এলাকা কিন্তু ডুবে গেছে পানির নিচে। আপনি জানেন গতকাল বিকাল থেকে কিন্তু পানি হু হু করে বাড়ছিল এবং একটা পর্যায়ে গিয়ে ভোর পর্যন্ত, আজকে ভোর পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত ছিল এবং একটা পর্যায়ে কিন্তু 12-13 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। যদিও সুখবর হচ্ছে যে আজকে পানি অনেকটাই নেমে গেছে। পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে, সকালবেলা বিপদসীমা ছুঁই অবস্থায় ছিল, 0 ছিল বিপদসীমার উপরে পানি। এই মুহূর্তে কিন্তু গত 3 ঘন্টায় পানি নেমে গেছে 2 সেন্টিমিটারের মতন। সকাল 9টার যে পরিমাপ, সেখানে বিপদসীমা 2 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে ডালিয়া ব্যারেজ পয়েন্টে। কিন্তু পানি এখানে ঢুকে পড়েছে হচ্ছে তিস্তার যে নিম্নবর্তী যে এলাকা, তিস্তা তীরবর্তী যে নিম্ন এলাকাগুলো রয়েছে। আমরা এই উত্তরপাড়ায় এসে দেখেছি এখান থেকে 100 মিটার দূরে কিন্তু একটি স্কুল রয়েছে, উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশুরা সেই স্কুলে যেতে পারছে না, কারণ সামনের রাস্তায় নৌকা ছাড়া পার হওয়ার উপায় নেই। আমরা এখানে দেখেছি যে শিক্ষকেরা উপস্থিত হয়ে তারা স্কুলে এসেছেন, কিন্তু এই জায়গাটা পার হতে পারছেন না। রাস্তা ভেঙে যাওয়ার কারণে তারা হয়তো ডুবে যাওয়ার আশঙ্কা করছেন, অনেকে ভিজেই আসলে এখান থেকে গেছেন। স্কুলটাতে গিয়ে আমরা দেখেছি প্রায় কিন্তু কোমর পানি। এর পাশাপাশি এই পুরো অঞ্চলটা জুড়েই কিন্তু এরকম জলাবদ্ধতার ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছে যে এই পানি নেমে যেতে, এই পানি একবার ঢুকে পড়লে এখান থেকে সরবার কোনো উপায় নেই, অপরিকল্পিত নগরায়ন হয়েছে এবং এর কারণে এই এলাকাটা থেকে পানি হয়তো আগামী 5-6 মাস এরকম জলাবদ্ধতার মধ্যেই তাদেরকে থাকতে হবে। আর এর পাশাপাশি যে কথাটি বলতে চাই, বৃষ্টিপাত কিন্তু শরীফ গতকাল রাত থেকে এখানে ব্যাপক বৃষ্টি হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে কুচবিহার এলাকায়ও গত 24 ঘন্টায় 59 থেকে 60 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের এখন পানি নেমে যাচ্ছে, সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যাচ্ছে না এখানকার বিপদ কেটে গেছে। এইরকম স্বল্প মেয়াদী বন্যার কথা পানি উন্নয়ন বোর্ড বলেছে। তারা বলেছে যে এইখানকার যে তিস্তা তীরবর্তী যে নিম্নাঞ্চল রয়েছে, সেখানকার বাড়িঘরগুলো কিন্তু অনেক বাড়িঘরই কিন্তু সাময়িকভাবে আর কি বন্যার কবলে পড়বে। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। এখানকার মানুষ এখনো কোনো ত্রাণ বা অন্য কোনো কিছু পায়নি। শিশুরাও কিন্তু অনিরাপদ রয়েছে, পানিতে ডুবে যাওয়ার এরকম অবস্থা এই এলাকায়। এই হচ্ছে শরীফ এখানকার পরিস্থিতি বর্তমানে। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেসব এলাকায় আবহাওয়ার অবস্থা।